প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ আর এক্সট্রা দেখার জন্য। আজকে ৭১-এর ঘাতক দলা নির্মূল কমিটির ২৫ বছর পূর্তি। এ উপলক্ষে আজ ঢাকায় দুদিনের আয়োজন, আসলে ৩ দিনের আয়োজন। শনিবারও সংবাদ সম্মেলন দিয়ে শেষ হবে। শুরু হয়েছে অনুষ্ঠান এবং আজকে খুবই বর্ণাঢ্য এবং অভিজাত। রাষ্ট্রপতি উদ্বোধন করেছেন, বিকেলের সেশনে স্পিকার ছিলেন। সব মিলিয়ে খুব ভালো, দেশি বিদেশি অনেক অতিথি মিলে আজকে ৭১-এর ঘাতক দলা নির্মূল কমিটির ২৫ বছর পূর্তির আয়োজন শুরু হয়েছে। এই সংগঠনটি বাংলাদেশে কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আজকে যখন দেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে তখন কেউ কেউ বলছেন যে ৭১-এর ঘাতক দলা নির্মূল কমিটির দাবি তো পূরণ হয়ে গেছে, তাদের কি প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে কিনা। তা আমরা আজকে আসলে এই ২৫ বছরের নির্মূল কমিটির অর্জন এবং নির্মূল কমিটির সামনে নির্মূল কমিটির কী কাজ, কী দায়িত্ব, সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে ৩ জন অতিথি উপস্থিত আছেন শাহরিয়ার কবির, ৭১-এর ঘাতক দলা নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, এবং শুধু তাই নয়, শাহরিয়ার ভাই শুরু থেকেই এই কমিটি এবং এই যুদ্ধাপরাধীদের বিচারের দাবির যে আন্দোলন দীর্ঘদিন ধরে, কমিটি গঠনের আগে থেকেই আন্দোলনটা শাহরিয়ার ভাইরা করে আসছেন এবং আমরা সবসময় দেখেছি যে শাহরিয়ার ভাই আন্দোলনে সবসময় সামনের কাতারেই ছিলেন। আছেন শমী কায়সার, ৭১-এর শহীদুল্লাহ কায়সারের সন্তান, যিনি এই আন্দোলনে সবসময় আমরা তাকে, এবং প্রজন্ম ৭১ সহ নানা সময় আমরা তাকে সবসময় আন্দোলনের মাঠে রাজপথে পেয়েছি। এবং আছেন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের মোটামুটি সকল সাংস্কৃতিক আন্দোলনে সবসময় যাকে আমরা সামনের কাতারে পাই। আমি খুবই আনন্দিত যে এমন ৩ জনকে পেয়েছি যারা একটি মানবিক ধর্মনিরপেক্ষ সমাজ গঠনের আন্দোলনে সবসময় বরাবর আমাদের সাথে ছিলেন। শাহরিয়ার ভাই, আমরা একটা রিপোর্ট দেখে এসে, আমাদের রিপোর্টার রেজন ফয়েদ ছিল আজকে সকালের আপনাদের আয়োজনে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, সেটা দেখে আমরা আলোচনা শুরু করব। প্রচণ্ড অসুস্থ, চলাফেরা করতেও এখন কষ্ট হয়। তারপরও মুক্তিযুদ্ধের ঘাতক দালাল নির্মূল কমিটির রজত জয়ন্তীর অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরীর আশাটা আটকাতে পারেনি কোনো বাধাই। তার মতো মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের অনেকে এসেছিলেন এই অনুষ্ঠানে। স্বাধীন বাংলাদেশের প্রতিটি ক্ষণে যাদের কণ্ঠে উঠেছে ৭১-এর খুনি রাজাকার আলবদরদের বিচারের দাবি, রজত জয়ন্তীর অনুষ্ঠানটি শুরু হলো তাদের হাতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত কুখ্যাত গোলাম আজমকে স্বাধীন বাংলাদেশে জামায়াত ইসলামীর আমির হিসেবে ঘোষণার পরই এর বিরুদ্ধে জনবিক্ষোভ থেকেই শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত হয়েছিল ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। তারিখটা ১৯৯২ সালের ১৯শে জানুয়ারি। মঙ্গলবার এর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ১৯৭২-এর স্বাধীন বাংলাদেশে যাদের কণ্ঠে জোরালো হয়েছিল যুদ্ধাপরাধীদের শাস্তির দাবি, রাষ্ট্রপতি অনুষ্ঠানের শুরুতেই সেই ৫ শহীদ জায়াকে সম্মান জানালেন। নিজের বক্তব্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও যুদ্ধাপরাধীদের বিচারে ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা এ সময় উল্লেখ করলেন রাষ্ট্রপতি। বর্তমানে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলছে। বাংলাদেশের যুদ্ধাপরাধীদের চলমান বিচার আজ আন্তর্জাতিক সম্প্রদায়েরও প্রশংসা অর্জন করছে। বাঙালি আজ অনেকটা কলঙ্ক মুক্ত। সাম্প্রতিক সময়ে ধর্মের নামে জঙ্গিবাদের প্রসঙ্গ টেনে তিনি বললেন, সন্ত্রাসীরা আসলে কোনো ধর্মেই বিশ্বাস করে না। বাংলাদেশ সরকার ও নাগরিক সমাজ মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে যে সংগ্রাম করছে তা বহু দেশের জন্য অনুকরণীয় হতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি, পরমত সহিষ্ণুতা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের শ্রেষ্ঠ উপাদান। কোন অপশক্তি আমাদের এই গৌরবময় অর্জনকে ম্লান করতে পারবে না। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। শাহরিয়ার ভাই, আপনার কাছ থেকে একটু শুনি, ২৫ বছর আগেই যখন একটি বিশেষ পরিস্থিতিতে এই নির্মূল কমিটি গঠন করতে হলো, আজকে যেই অর্জন, আপনারা কি তখন ভেবেছিলেন যে আজকে ২৫ বছর পরে আমরা এই জায়গায় দাঁড়াবো এবং যুদ্ধাপরাধীদের বিচার হবে, ফাঁসি হবে, বা মানে কতটা প্রত্যাশা নিয়ে করেছিলেন, অর্জন কতটা? না, প্রত্যাশা তো আমাদের অবশ্যই ছিল এবং সেইভাবে আমরা নিজেরা তৈরি হয়েছি। সাধারণ মানুষদের, বিশেষ করে নতুন প্রজন্মকে আমরা তৈরি করেছি। এটা মূলত আমি কৃতিত্বটা দেব যে তরুণ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি এবং সেই ৭৫-এর পর একটা অন্ধকার যুগের ভেতর বেড়ে উঠেছে,
মুক্তিযুদ্ধের ইতিহাসহীনতা, চেতনাহীনতা। আপনারা জানেন ৭৫-এর পর থেকে তো শুরু হয়ে গেছে বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের পর জেনারেল জিয়া ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা সবই মুছে ফেলেছিলেন। বাংলাদেশের সমাজ রাজনীতির যে পাকিস্তানিকরণ, মৌলবাদীকরণ, জামাতিকরণ যাই বলি না কেন, সেই সময় বেড়ে ওঠা তরুণরা নির্মূল কমিটির সেই গণ আদালতে লক্ষ লক্ষ তারা সামিল হয়েছিল। এবং যারা গণ আদালত দেখেনি, জাহানারা ইমামকে দেখেনি, সেই তরুণরা ২০১৩ সালে শাহবাগে মহাজাগরণ ঘটিয়েছে এবং তাদের স্লোগান ছিল আমরা জাহানারা ইমামের আন্দোলনের সন্তান। এই যে একটা আন্দোলন প্রজন্মকে তৈরি করছে, আমি মনে করি জাহানারা ইমামের আন্দোলনের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে সেটা আমরা একটা প্রজন্ম তৈরি করতে পেরেছি। এবং সেই দাবির কারণেই এটা হচ্ছে পৃথিবীর একমাত্র ট্রাইব্যুনাল যেটা গণ দাবির কারণে গঠিত হয়েছে। নুরেমবার্গ থেকে শুরু করে কাম্বোডিয়া পর্যন্ত বহু যুদ্ধাপরাধের বিচারে ট্রাইব্যুনাল হয়েছে। কোনো ট্রাইব্যুনালের জন্য মানুষকে এভাবে আন্দোলন করতে হবে, সরকার সিদ্ধান্ত নিয়েছে, গঠন করেছে, বিচার হয়েছে। এই যে আমাদের যে বৈশিষ্ট্যটা, একদিকে নাগরিক আন্দোলন ২৫ বছর চলমান রাখা এবং এত সব বাধা বিপত্তি হুমকি, সেই রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে শুরু হলো, আমাদের চাকরি গেল, জেলে যেতে হলো, আমাদের বহু কর্মীকে হত্যা করা হয়েছে, তারপরেও কিন্তু আমরা থেমে থাকিনি। হ্যাঁ, কখনো বাইরে থেকে মনে হয়েছে স্তিমিত হয়ে গেছে, কিন্তু মানুষের চেতনায় তো বোধটা ছিল। মানুষ চেয়েছে যুদ্ধাপরাধীদের বিচার হতে হবে। তারা জামাতের এই পুনরুত্থান তারা সাধারণ মানুষ কখনো মেনে নেয়নি, সেটাই ছিল আমাদের শক্তি। জি, নাসিরউদ্দিন ইউসুফ, আপনার কাছ থেকে শুনি যে ৭১-এর ঘাতক দলের নির্মূল কমিটি গঠনের ৯২ সালের সেই সময়টার প্রেক্ষাপটটা যদি একটু বলে, যে গোলাম আজমকে বাংলাদেশের নাগরিক ছিল না, তাকে জামাতে ইসলামীর আমির করা হলো ২৯ ডিসেম্বর। হ্যাঁ, তো একটু সূত্র ধরিয়ে দিয়ে একটু পরিচয়ের মধ্যে কাকতালীয়ভাবে আমরা তিনজনই কিন্তু সেই ১০১ জন নাগরিক কমিটির কিন্তু সদস্য। সমী আমাদের উত্তর প্রজন্ম, আমাদের কন্যা সম, কিন্তু আমি বাচ্চু তো আমরা সেই ছোটবেলার সহপাঠী, আমরা মিলে সবাই মিলে কিন্তু এই দুই প্রজন্ম মিলে নির্মূল কমিটিটা করেছিলাম আমাদের মা জাহানারা ইমামের নেতৃত্বে, অর্থাৎ ৩ প্রজন্মের। জি জি, সেই প্রেক্ষাপটটা একটু যদি, হ্যাঁ মানে ৯১ সালের ২৯ ডিসেম্বর সম্ভবত এই যে গোলাম আজমের আমির করা, তারপরেই তো প্রতিবাদটা উঠলো, সেই প্রেক্ষাপটটা প্রথমত হচ্ছে যে আমি একটু বলি সেটা ৭২ সাল থেকে কিন্তু ধারাবাহিকভাবে, যেমন সমীর মা পান্না কায়সার তিনি আজকেও ছিলেন, তারপরে আমাদের লিলি চৌধুরী মাহমুদের ছিলেন, মুনির চৌধুরীর স্ত্রী ছিলেন, আলিম চৌধুরীর স্ত্রী ছিলেন, সবাই ছিলেন। এরা কিন্তু ৭২ সালে বঙ্গবন্ধুর সামনে দাঁড়িয়ে বলেছে যে আমরা এই বিচারটি চাই। এখন বঙ্গবন্ধু ব্যবস্থাও করেছিলেন, কিন্তু ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে কিন্তু প্রথমেই দালাল আইনটাকে বাতিল করে দেয় এবং সেখানে সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকেও মুক্তি দেওয়া হয় রেট্রোস্পেক্টিভ এফেক্টে। পরবর্তী পর্যায়ে যারা নানা মেয়াদে হয়েছে তাদেরও দেওয়া হয়। তারপর থেকে তো বাংলাদেশ উল্টো পথে হেঁটেছে, কিন্তু একটি আন্দোলন কিন্তু সবসময় ছিল, তৈরি ছিল। এবং আমার কেন জানি মনে হয় মুক্তিযুদ্ধটাকে সহজে বাঙালির প্রাণ থেকে উপড়ে ফেলা যাবে না, কারণ আমরা খেয়াল করেছি সেই রকম কঠিন সময়গুলো, সেনা শাসন চলছে, স্বৈর শাসন চলছে, মৌলবাদের উত্থান ঘটছে, জনগণ আন্দোলন করছে, হয়তো স্বৈর শাসনের স্লোগানটা সামনে এসছে, হয়তো আমাদের যে যুদ্ধাপরাধীর দাবি সেটা একটু একটু পিছনে আসছে, কিন্তু আন্দোলনের মধ্যে দাবিগুলো ছিল। শুধু ধারাবাহিকভাবে ৯০-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যখন জায়গাটি পরিষ্কার হলো, এবং আরও খেয়াল করবেন আপনারা ৯১ সালে কিন্তু যখন মুক্তিযুদ্ধের পক্ষের যে রাজনৈতিক দল তারা নির্বাচনে পরাজিত হলো, আমাদের কিন্তু তখন একটি নতুন ডিসকোর্সের সন্ধানে ছিলাম, আমাদের হাতে এটা তৈরি ছিল দীর্ঘ সময় ধরে। আমরা তখন ভেবেছি এই আন্দোলনটাকে যদি এখন বেগবান করি তাহলে আমরা এক জায়গায় সংগঠিত থাকবো, নাহলে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাব। সেরকম সময় শাহরিয়ার একদিন আমাকে ফোন করলেন। এর মধ্যে শাহরিয়ার এবং কর্নেল জামান মিলে তখন ঘাতকরা ৭১-এর ঘাতক দালালরা ৭১-এর ঘাতক দালালরা কে কোথায়, আমি বলতাম যে একটা ছোট্ট বইয়ের অনেক বড় ভূমিকা ব্যাপক, এবং এটা বাংলা একাডেমিতে বিক্রি করা যাবে না, এটা নিয়ে একটা বিরাট গন্ডগোল হলো। আমরা সবাই যে প্রতিবাদ যা হয় আর কি, আমাদের সবাই তো একসাথে থাকতাম। তো এখন সেইখান থেকে আস্তে আস্তে করে ও যখন আমাকে বললো যে বাচ্চু এরকম একটা করা দরকার, আমরা তো প্রতিবাদ দেব, তো কথা বলবো, তো ২৯ তারিখ ৩০ তারিখ এত সমস্যা, তখন আমরা বললাম যে ৩১ তারিখে শাহাদাত চৌধুরীর বাসায় আমাদের একটা নেমন্তন্ন ছিল, তো আমরা সেইখানে প্রথম আলোচনায় বসলাম। এবং সেটি দেখেন মাত্র হাটখোলার দিকে কোথাও বাসা, হাটখোলার বাসা, মুক্তিযোদ্ধা শাহাদাত চৌধুরী বিচিত্রা সম্পাদক। জি, তো আমরা অনেক মুক্তিযোদ্ধা সেখানে, মানে সেই বাসাটা কিন্তু মুক্তিযুদ্ধের সময়ও খুবই গুরুত্বপূর্ণ বাসা সেটা। তো সেইখানে বসে যখন আলোচনা করলাম ঠিক হলো। পরে ৩ তারিখে, প্রথম ২ তারিখে একটা বিকালবেলায় ছোট্ট মিটিং হলো কর্নেল জামানের বাসায় শাহরিয়ারের আহ্বানে। তার পরবর্তী পর্যায়ে ৩ তারিখে একটা চূড়ান্ত আলোচনা হলো। সেই চূড়ান্ত আলোচনায় ঘাতক দালাল নির্মূল কমিটি
নামটা আরও অন্যরকম ছিল। যা হোক, একটা আলোচনার পরে এটি ঠিক হলো। তখন সুফিয়া কামালকে সেখান থেকে আমরা যোগাযোগ করলাম। সুফিয়া কামাল একটি কথা বললেন যে, আমার প্রথমত অনেক সংগঠনের সাথে আমি জড়িত, অনেক কাজ করি আমি, তোমাদের এটি নেতৃত্ব দিতে হলে খুবই একজন শুধু এই কাজটি করবে এরকম মানুষ পাবে, এবং একটু খোলামেলা আছে, একটু কম ব্যস্ত। তখন বের করা গেল জাহানারা ইমাম। ইতিমধ্যে আমাদের সেই জাহানারা ইমামের নাম প্রস্তাব করেছিলেন। হ্যাঁ, সুফিয়া কামালই জাহানারা ইমাম সুফিয়া কামাল প্রস্তাব করেন। এবং আমরাও দেখলাম যে উনি যে 71-এর দিনগুলি তখন খুবই জনপ্রিয় এবং আমরা সবাই পাঠ করি ওটা। তখন আমরা তাকে অ্যাপ্রোচ করলাম। তাকে অ্যাপ্রোচ করার পরে তিনি প্রথমে রাজি হননি। তিনি মিটিংয়ে আসলেন, আমার এখন মনে আছে, এবং কোনায় বসেছিল, আমি আর সারিয়া উল্টা দিকে। তো তখন অনেকক্ষণ বলার পর প্রথম হলো পারবো না, আমি বলছি না, আপনি করেন, আমরা সবাই তো আপনার পিছনে থাকবো, আমরা আপনার সন্তান, আপনি আমাদের মা। উনি রাজি হলেন। আমি একটা কথা বলি, জাহানারা ইমাম নিলেই যে জিনিসটা সফল হবে এরকম ধারণা আমারও ছিল না, কিন্তু উনি যেভাবে নিজেকে একজন পরিবর্তিত মানুষ করলেন, একটা সত্যি কথা বলি, তাই একজন মা থেকে একজন নেতৃত্বের জায়গা, এবং তার কথায় আপনি দেখেন বামফ্রন্টের লোকজন, আওয়ামী লীগের লোকজন একই জায়গায় বসলো। তো সারিয়ার খুব সুন্দর করে বলে, কবির চৌধুরী স্যার আর আহমেদ শরীফ স্যার একসাথে বসছেন না, বসিয়েছেন উনি। খুব সত্যি কথা, বদরুদ্দীন ইমু স্যার কারোর সাথে বসেন, কারোর সাথে তারা বলছেন না, তাকে নিয়ে এসছেন। এবং আপনি দেখেন, আমরা শেখ হাসিনার কাছে প্রথমে যখন গেছি, উনি শুনেছেন, বুঝেছেন, চুপ করেছিলেন, রাজনৈতিক যে প্রজ্ঞা আছে তার সেখান থেকে তিনি বিবেচনা করে যখন উনি আসলেন, এবং জাহানারা ইমাম যেভাবে তাকে কনভিন্স করলেন, সেগুলো কিন্তু দেখার মতো। তুমি সম্পর্ক ছিল, এবং খালা ডাকতো, এবং নিজের ভাইয়ের সন্তানের মতো আদর করতো জাহানারা ইমাম। সুফিয়া কামালও তাই। আমরা দেখেছি যে এই যে রিলেশনশিপগুলো খুব কাজে লেগেছে, মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা কাজে লেগেছে, সামাজিক অবস্থাটা কাজে লেগেছে, এবং আমাদের হেরে যাওয়ার একটা প্রক্রিয়া তৈরি হচ্ছে, সেটাও আমরা বুঝতে পারছি, আমাদের ঘুরে দাঁড়ানো দরকার। এরকম সময়ে করেছে। জাহানারা ইমামের নেতৃত্বটা খুব জোরে ছিল, আর শাহরিয়ারের খুব সাংগঠনিক তৎপরতা। আমি এটা সবসময় বলি যে আজকে 25 বছরে যদি হিসাব করে, তাহলে বাংলাদেশের জন্মের পরে যে কটা সংগঠন হয়েছে, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, আন্দোলনের সংগঠন, সবচেয়ে সফল সংগঠন এটা। যদি বলেন কেন, একটা এজেন্ডা ছিল, যুদ্ধ অপরাধীদের বিচার করব, সে বিচারটা করতে পেরেছি। আপনি যদি এরকম পাবেন না, কিন্তু যদি আপনি ওইভাবে ফোকাস করেন, এটি কিন্তু সবচেয়ে সফল। অনেক রাজ্জাক ভাই, আরেফ আহমেদ, হাসান ইমাম, কার কথা বলবো, ধরেন ছাত্রনেতারা, ছাত্রলীগ যে ভূমিকা পালন করেছে, এখন আমরা অনেক সমালোচনা করছি, তো আমি আপনাকে সত্যি কথা বলি, ছাত্রলীগ গণ আদালতের যে ভূমিকা পালন করেছে অবিশ্বাস্য। বামফ্রন্টের ছাত্র সংগঠন, অর্থাৎ ছাত্ররা, সংস্কৃতি কর্মীরা, পেশাজীবীরা স্বয়ং, এবং উনি বলেছিলেন আমাদের যেমন মাইক যেতে দিয়েছে 500 মাইক উনার অর্গানাইজ করা, ট্রাকগুলো উনার অর্গানাইজ করা। যখন আমাদের ট্রাক ঢুকতে দিল না, আমরা জোর করে ঢুকলাম দুই দিক থেকে, একদিক থেকে মায়া, মোফাজ্জল হোসেন মায়া এবং এরা, আরেক দিক থেকে আমরা, এবং আমরা ইঞ্জিনিয়ার দিক থেকে। শাহরিয়ার তখন বিচার কার্য নিয়ে ব্যস্ত আছে, গাজী ভাই সহ, বিচারপতি সোহান সহ, সবাই সহ তারা বসে আছেন সুপ্রিম কোর্টে গাজী ভাইয়ের রুমে। আর আমাদের দায়িত্ব হচ্ছে মাঠটা সামলানো। লক্ষ লক্ষ মানুষ আসছে, মাইক কেড়ে নিয়ে যাচ্ছে, ঢুকছি হইচইয়ের মধ্যে, 144 ধারা ভাঙছে। হ্যাঁ, আর অনেক খেলাটির মধ্যে যখন আমরা পৌঁছেছি ওখানে, তখন তো কিছু নেই আমাদের হাতে। কিন্তু আপনি দেখেন, জাহানারা ইমাম দাঁড়ালো, শাহরিয়ার সহ আসলো, রায়টার সাথে একটু পাঠ করে উনি এটা মুখে 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 ছড়িয়ে যাচ্ছে লক্ষ মানুষের মধ্যে। সুতরাং আমার কেন জানি মনে হয়, গণ আন্দোলনের এবং গণজাগরণের যদি কোনো রকম চেহারা আমাদেরকে বুঝতে হয়, তাহলে গণ আদালত একদম সেটাই। ওই যে শেখ হাসিনা আমাদেরকে সমর্থন দিয়েছিলেন, তো ওই টাকা তো শেষে তাকেই দিতে হয়েছে, কিছু করার তো নাই। শুধু উনি কিন্তু নিজেকে শতভাগ, এবং একটা কথা শেষ পর্যন্ত বলেছিলেন যে আমি যুদ্ধাপরাধীর বিচারের ব্যাপারে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ দলীয়ভাবে নেব, সেটা উনি কথাটা রেখেছেন। আমি আসতাম, অলরেডি বাচ্চু ভাই বলে দিয়েছেন যে ওই যে 71-এর ঘাতক দালালরা কে কোথায়, কমিটি গঠনের আগে ওই বইটার কিন্তু একটা সাংঘাতিক, মানে ওই সময় নির্মূল কমিটির নাম যখন আমরা চিন্তা ভাবনা করছি, তখন কিন্তু ওই শব্দগুচ্ছ, 71-এর ঘাতক দালাল এর নামটা ইতিমধ্যে একটা ব্র্যান্ডিং এর মতন হয়ে গেছে। ঘাতকদের বললেই ওই বইয়ের ওই কামরুল হাসানের ওই ছবিটা চলে আসে। সেই জন্য আমরা কর্নেল জামানও বলেছিলেন, নাম যাই করো না কেন 71-এর ঘাতক দালাল শব্দটা থাকতে হবে। ওই বইটার একটু প্রেক্ষাপটটা, মানে ওই বইটা কিভাবে, ওইটা তো আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ কেন্দ্র করলাম যে কর্নেল জামানের সময়, তখন কিন্তু কর্নেল জামান একটা অসাধারণ কথা বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের তালিকা নয়, তালিকা তৈরি করতে হবে রাজাকারদের, স্বাধীনতা বিরোধীদের। এবং আমরা দেখলাম যে আমাদের যে স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, এখানে 71-এর গণহত্যার কথা হয়তো একটা খণ্ডে আছে, কিন্তু কারা গণহত্যা করেছে তাদের সম্পর্কে কোনো উল্লেখ নেই।
তো সেই জন্যেই যে কারা গণহত্যা করেছে, ৭১ ঘাতক দালাল কারা এবং তারা এখন কোথায়, এই কারণে বইটার এত জনপ্রিয়তা এবং এত গুরুত্ব ছিল। এবং আমি জানি যে এটা আমাদের তোয়াব ভাই ছিলেন তখন এরশাদের প্রেস সচিব, এবং প্রেসিডেন্ট এরশাদ তখন বই যখন এটা নিয়ে বিতর্ক হচ্ছে যে বই কখন যে কোনো সময় নিষিদ্ধ হয়ে যেতে পারে, কারণ তার মন্ত্রিসভায় বসে আছে ঘাতকরা। তো এরশাদ সাহেব কিন্তু প্রেসিডেন্ট, তিনি তার একটা খুব চমৎকার একটা কৌতুক বোধ আছে যে তিনি বই নিয়েছেন। আমি তো খুব শঙ্কিত যে কোনো দিন হয়তো বই বানাবে। 2 দিন পরে তোয়াব ভাইকে বললাম, তোয়াব ভাই কি অবস্থা, সরকার কি বইটা কি নিষিদ্ধ করে দেবে? তোয়াব ভাই এসে বললেন, না না, প্রেসিডেন্ট সাহেব তো বই পড়ে খুব এনজয় করেছেন এবং তিনি ক্যাবিনেট মিটিংয়ে মৌলানা মান্নানকে বলছে, এই যে মান্নান সাহেব আপনার বিরুদ্ধে কি সব লিখেছে, কি একটা বই বেরিয়েছে। তো মান্নান সাহেব বলেছে না না, আমি ওদের বিরুদ্ধে মামলা করব। প্রেসিডেন্ট এরশাদ তখন বলেছে, খবরদার ওটা করতে যাবেন না, আরো বেশি করে লিখবে ওরা। তো এইটা ছিল সেই বই যেটা বাচ্চু বললো, বাংলা একাডেমিতে হুমায়ুন আহমেদের বইয়ের আগে লাইন ধরে বই কেনা, এইটাই ছিল। সেটাই আমরা জানি যে সবার হাতে, সবার ঘরে এখন একটা শেষ হয়ে গেল 7 দিনের সব বই। শমিকা স্যার, আপনার কাছ থেকে অলরেডি শাহরিয়ার ভাই বলেছেন যে মানে বিভিন্ন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আন্দোলনটা ছড়িয়ে নেয়। যেমন আমি আরেকটু বলি যে প্রথম যে আমাদের বড় সমাবেশটা, যেখানে শেখ হাসিনা এসেছিল বিরোধী দলের নেতা হিসেবে, যেখানে তিনি বললেন প্রয়োজন হলে আমার বুকের রক্ত দিয়ে হলো বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার করব। 92 সালে সমন্বয় কমিটির প্রথম জনসভা বাটুলের দক্ষিণ গেটে, সেই জনসভায় শহীদদের সন্তানদের পক্ষ থেকে সমীপ ভাষণ দিয়েছিল। আমি আজকে 25 বছর পূর্তিতে আজকে আমার সবচেয়ে ভালো লাগছে যে আমি যেই দুজন মানুষের সাথে বসেছি এখানে, আমার জীবনের সব ধরনের আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন বলেন, রাজনৈতিক বলেন, চেতনার জায়গা থেকে এই দুটো মানুষের প্রভাব ভীষণভাবে আমার জীবনে আছে। এবং ঘাতক দালাল নির্মূল কমিটির একদম শুরু থেকে আমার 3রা জানুয়ারি যে কর্নেল জামান আঙ্কেলের বাড়িতে যে মিটিং হয়, এবং আমার এখনও মনে আছে যে শাহরিয়ার চাচা একদম হাতে ধরে ধরে অনেক কিছু শিখিয়েছেন। কারণ তখন সংগঠনে আসা এবং আমাদের প্রজন্মকে কি করে আসলে একত্রিত করা যায়, কিভাবে বলা যায়, তখন মুক্তিযুদ্ধের কথা কেউ শুনতে চেত না, বলাও যেত না। সুতরাং সেই জায়গা থেকে, এবং সবচেয়ে আমার একটা ঘটনা আজকে মনে পড়ছে যে গণ আদালতে যখন সাক্ষী দেয়া হয়, তখন আমার ছোট ভাই অমিতাভ কায়সারকে সাক্ষী হিসাবে চুজ করা হয় এবং এক ধরনের আশঙ্কা করা হচ্ছিল যে রাতে সবাই অ্যারেস্ট হতে পারে, কারণ পরের দিন যখন গণ আদালতে এটা নিয়ে প্রচণ্ড টেনশন এবং সবাই বাড়ি থেকে সরে যাচ্ছে, এমন একটা বৈরী পরিবেশ, একটু আগে বাচ্চু আঙ্কেল বলেছেন যে এমন একটা বৈরী পরিবেশের মধ্যে, এবং আমার এখনও মনে আছে রাত্রে শাহরিয়ার চাচা আমার মাকে ফোন করে বললেন অমিকে বাসা থেকে সরে যেতে হবে, এবং বাচ্চু আঙ্কেল নিজে এসে অমিকে বাসা থেকে আপনি এসে নিয়ে গিয়েছিলেন। এবং পরের দিন এই যে সাক্ষী দেয়া হলো এবং ট্রাকের উপরে হাজার হাজার মানুষের ঢল, একটু আগে যেটা শাহরিয়ার কবির বলেছেন, নাসরুদ্দিন ইউসুফ বলেছেন যে চেতনার জায়গা থেকে আসলে কখনোই সরে আসা হয়নি। এবং সেই দিন যে মানুষের ঢল এবং ট্রাকের উপর দাঁড়িয়ে, আমরা তো ট্রাকের নিচে দাঁড়িয়েছিলাম, ট্রাকের উপরে দাঁড়িয়ে যখন গাজীউল হক পাশে ছিলেন, শাহরিয়ার চাচা ছিলেন, জাহানারা দাদি যখন বলছেন, তখন আমরা সবাই আবেগে আপ্লুত, গরম মানুষের ঢল। এবং একটু আগে যে সমাবেশের কথা বলছেন, প্রথম বড় সমাবেশ যেখানে আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তখন বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, সুফিয়া কামাল এবং জাহানারা ইমাম ছিলেন ওই মঞ্চে, এবং সেই মঞ্চে যখন আমি কথা বলেছি, আমি সেই জন্য বলছি যে আমি আজকে অনেক ভালো লাগছে, গর্বিত, এবং আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করি যে যেই মানুষগুলোর মধ্যে আমি বেড়ে উঠেছি, এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা, নাটক, রাজনীতি, বই পড়া, ছবি দেখা, এই দুজন মানুষের মধ্যে আমি বড় হয়েছি। তো সেই দিন যখন আমাকে শাহরিয়ার চাচা বললেন যে তোকে বলতে হবে, চাচাকে আমি বলছি, চাচা আমি কি বলবো, আপনি আমাকে একটা গাইডলাইন ঠিক করে দেন। কারণ তখন মুক্তিযুদ্ধের কথা বলা, যুদ্ধ অপরাধীদের কথা বলা, বিচারের দাবি, এবং সেই পথ চলার পর থেকে আজকে 25 বছর। এবং চাচার মনে আছে কিনা আমি ঠিক জানি না, আমি আজকে নুজাতের সাথে আর তন্ময় ভাইয়ের সাথে শেয়ার করছিলাম,
এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে একটা সমাবেশ হয়েছিল, যেটাকে লাঠি পেটা করে ভেঙে দেওয়া হয়েছিল। সেই সেই সমাবেশ একদম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে ছিল, সেটা 93 সালে ছিল সম্ভবত। এবং সেখানে মঞ্চে ছিলেন জাহানারা দাদি ছিলেন, তারপরে সুফিয়া কামাল ছিলেন কিনা আমার মনে নেই, কিন্তু শেখ হাসিনা আসেননি সেদিন, সুফিয়া কামাল বোধহয় ছিলেন না, কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ছিলেন আমার মনে আছে, গাজীউল হক ছিলেন, আমার মনে আছে আরেফ আঙ্কেল ছিলেন, যাকে কাজী আরেফ আঙ্কেল ছিলেন। এবং যখন সমাবেশ চলছে, এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে লাঠি সোটা করে এই সমাবেশকে ভেঙে দেওয়া হয়, ছত্রভঙ্গ করে দেওয়া হয়, যে যার মতো গিয়ে, এবং সমাবেশটা মানে সফল হয়নি। কিন্তু মানুষের আজকের যে চেতনার জায়গা থেকে, এবং বিশেষ করে নতুন প্রজন্ম যে ভিতরে এটা ধারণ করেছে, এবং আরেকটি কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমি দেখেছি, জেনেছি, বুঝেছি, আজকে নতুন প্রজন্ম, একটু আগে শাহরিয়ার কবির বলেছেন, যারা হয়তো মুক্তিযুদ্ধ দেখেনি, যারা জাহানারা ইমামকেও কাছ থেকে দেখেনি, কিন্তু তারা যেভাবে ধারণ করে, আমাদের যেই সংস্কৃতি, আমাদের যেই চেতনা, আমাদের যেই রক্ত, আমরা সব সময় আমাদের অরিজিনেই ফিরে আসি এবং আসবই, এবং এটাই আমাদের রুট, এটাই সত্য। এবং আমি সেই জন্যই মনে করি যে আজকে 25 বছর পর, আজকে এই ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন, বিভিন্ন সময় কিন্তু এই নির্মূল কমিটির আন্দোলন নিয়ে বিভিন্ন সমালোচনা হয়েছে, কটাক্ষ করা হয়েছে, এবং এখানে শাহরিয়ার চাচা নিজে বসে আছেন যে তাকে কটাক্ষ করে কথা বলা হয়েছে। আমি কোন পত্রিকায় শুধু লেখা হতো ঘাদানিক, পুরো নাম লেখা হতো না, এবং শুধুমাত্র আমাদের শুধু এটা তো একটা প্রজন্মকে এইভাবে বিভ্রান্ত করে তাদেরকেও তো বিভ্রান্ত করা হয়েছিল। এবং সেখান থেকে আজকে 25 বছর পরে যখন ঘাতক দালাল নির্মূল কমিটির 25 বছর উদযাপন হচ্ছে, সেখানে আমরা দুটো বড় অর্জন আমি ভীষণভাবে দেখি। একটি বড় অর্জন আমরা যুদ্ধ অপরাধীদের বিচার হওয়া এবং কার্যকর হওয়া আমরা দেখছি, বিচার হওয়া এবং কার্যকর হওয়া। আর দ্বিতীয়ত একটি অর্জন যে নতুন প্রজন্ম যেভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে নিজের জীবনের চেতনায় ধারণ করছে, সেটি একটি অর্জন। এবং আরেকটি বড় অর্জন, আজকে একটা হিস্ট্রি আমি বলবো, যে সেই 72 সালে যেটা বাচ্চু আঙ্কেল বলেছেন, আমি হিস্ট্রিটা একটু পরে শুনবো, আমাদের ছোট্ট বিরতিতে যেতে হবে, 10টা একটা ছোট্ট নিউজ আছে, একটু থামিয়ে দিতেই হলো। একজন দর্শক আছেন ফোনটা নিয়ে বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আপনার প্রশ্নটি করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা ছিল, শহীদ জমি জাহানারা ইমামে আন্দোলন শুরু করার পরে বিএনপি সরকারের আমলে উনি একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা ওনার নামে হয়েছিল, মামলাটা প্রত্যাহার হয়েছে কিনা, এবং মামলাটা যদি প্রত্যাহার না হয়, এই সরকারের আমলে মাত্রা প্রত্যাহার করা এবং রাষ্ট্রীয়ভাবে এই মুক্তিযুদ্ধের ঐক্যের প্রতীক শহীদ জমি জাহানারা ইমামকে রাষ্ট্রীয়ভাবে শহীদ জননী ঘোষণা করার জন্য মানে ঘাতক দালাল নির্মূল কমিটি সরকারের কাছে কোনো প্রস্তাব রাখবে কিনা? আচ্ছা জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। বিরতির পরে উত্তর জানার চেষ্টা করব, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। আমরা খুবই আনন্দিত যে আজকে আমরা 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, একটি নাগরিক আন্দোলন, সেটার 25 বছর পূর্তি উদযাপন হচ্ছে আজকে দেশে, এবং সেটা খুবই সাফল্যের সঙ্গে অনেক অর্জন সহ। একজন দর্শক ফোনে আছেন, ফোনটি নিয়ে আমি আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো হ্যালো, সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি সরি সমীকা স্যার, আপনাকে আমি বিরতির আগে থামিয়ে দিয়েছিলাম, আপনি একটি গল্প বলতে চেয়েছিলেন। কোথায়? গল্প না, আমি বলেছি যে অর্জন, তিনটা একদম স্পেসিফিক অর্জন। প্রথমটা আমি বলেছি যে যুদ্ধ অপরাধীদের বিচার এবং তার কার্যকর হওয়া, এটা আমরা দেখেছি। নতুন প্রজন্ম উজ্জীবিত হয়েছে, যেটা একটু আগে আমরা বিরতির সময় আলাপ করেছিলাম, যে নতুন প্রজন্ম যুদ্ধ অপরাধের বিচার এবং মুক্তিযুদ্ধের চেতনাকে যে তার একটা সংস্কৃতির
যে তার একটা অস্তিত্বের অংশ হিসেবে এখন সেটা সে আত্মস্থ করে। এবং আরেকটি বড় ঘটনা এবার ঘটেছে, আজকে আমি বলবো যে এই যে শহীদ জায়া যারা, আজকে নির্মূল কমিটি এবং আমি বিশেষভাবে শাহরিয়ার কবিরকে আমি কৃতজ্ঞতা জানাবো এবং নির্মূল কমিটিকে, যে শহীদ জায়াদের সংগ্রাম নিয়ে কিন্তু কখনো কোনো বই লেখা হয়নি, বলা হয়নি। এবং তাদের যে সংগ্রাম সামাজিক, মানসিক, অর্থনৈতিক, ব্যক্তিগত, পারিবারিক, এবং যারা সামনে থেকে প্রত্যক্ষ করেছে তারা জানে। আমি সারা মাহমুদের কথা বলতে চাই, আমি লিলি চৌধুরীর কথা বলতে চাই, আমি আমার মার কথা বলতে চাই, আমি শ্যামলী নাসরিন চৌধুরীর কথা বলতে চাই, আরো শহীদ যারা দেখেছি। জাহিদ রেজা নূরের মা আজকে বেঁচে নেই, কিন্তু আমি দেখেছি উনার মৃত্যুর আগে একটাই চাওয়া ছিল, আমি যদি বিচারটা দেখে যেতে পারতাম। আমার আজকে মনে হয়েছে মোফাজ্জল হায়দার চৌধুরীর স্ত্রীর কথা, যে তার কথা আমার সকালবেলা মনে হচ্ছিল, এবং আমি কিভাবে যে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যে তারা বেঁচে থেকেছেন, তারা দেখতে চাচ্ছিলেন যে যুদ্ধাপরাধীর বিচার হোক। শহীদ আনোয়ার পাশার স্ত্রী, আমার মনে আছে যে কিভাবে তার আকুতি ছিল যে এই বাংলাদেশের মাটিতে কখনো বিচার হবে কিনা, তারা দেখে যাবে কিনা। তাদের কথা, তাদের সংগ্রামের কথা আজকে একটু হলেও, যে আজকে তাদেরকে যে এই ৭২-৭২ যখন যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে এইটা শহীদ মিনারের একটা ছবি আছে, শহীদ মিনার অথবা বইমেলা চাচা, ওই ছবিতে আমার মনে আছে আমার বড় ফুপু নাফিসা কবির সামনে দাঁড়ানো ছবিটা আমাদের বাসায় আছে, আমি অনেকদিন ধরে খুঁজছি, আমি একটা কপি আমি সবাইর সাথে শেয়ার করব। একদম বঙ্গবন্ধু দাঁড়িয়ে আছেন, ওনার পকেটে হাত, উনি কথা শুনছেন। না না, ওইটা বঙ্গভবনের গেটে, যে ইন্দিরা গান্ধী আসার ওই মার্চ মাসের না, ওটা একেবারেই আমাদের বাসার যে ছবিটা, সেই ছবিটা একদম ফেব্রুয়ারি মাসে, ওটা ইন্দিরা গান্ধী আসার আগে। আমার বড় ফুপু নাফিসা কবির দাঁড়িয়ে আছেন, আমার মা, ওখানে লিলি চৌধুরী আছেন, সারা মাহমুদ আছেন, আমার চাচি সুচন্দা উনি আছেন, এবং সম্ভবত আরেকজন ছিলেন এই যে মোফাজ্জল হায়দার চৌধুরীর স্ত্রী, উনিও ছিলেন, এবং ফরিদা হাসান ছিলেন। তারা কথা বলছেন বঙ্গবন্ধুর সাথে। হ্যাঁ, এই ছোট্ট ছবিটা। এবং আজকে যে ৭২ সাল থেকে আজকে 2017-র 18ই জানুয়ারি এই যে পথ চলে, এবং এই যে আজকে তাদেরকে এই সম্মাননাটা দেয়া, মানে তাদের মানসিকভাবে যে তাদের যেই জায়গা, তারা সবসময় ভেবেছেন যে আমরা করেছি আমাদের স্বামীর যেই চেতনা, আমাদের স্বামীর যে দেশের জন্য যেই ভালোবাসা, সেই ভালোবাসাটা তারা নিজেরা ধারণ করেছেন। তারা তাদের চিন্তাটাকে তাদের ছেলে মেয়ে, তাদের সন্তান, তাদের আশেপাশে তাদেরকে যেই সম্মান দেওয়াটা, আমি নির্মূল কমিটি, আমি আজকে বিশেষভাবে শাহরিয়ার চাচাকে এবং নির্মূল কমিটির সবাইকে ধন্যবাদ জানাই। আরেকটি কথা, আমি একটু ব্যক্তিগত হয়ে গেলেও আমার মাকে যখন বলছিলাম, আমার মা কিছুদিন আগে অসুস্থ ছিলেন, আমার মাকে আমি বললাম যে শহীদ জায়রা যারা ৭২ সালে আন্দোলন করেছেন তাদের সবাইকে নির্মূল কমিটি থেকে, আমার এখনও মনে আছে যে আমার মা শাহরিয়ার চাচার সাথে যখন ফোনে কথা বলছে যে শাহরিয়ার তোমাকে আমাদের সংবর্ধনা দেওয়া উচিত। একটু আগে যে বাচ্চু আঙ্কেল যেটা বলছেন, যে একটা সংগঠন নাগরিক সংগঠনে এসে দাঁড়িয়ে চেতনার জায়গায় এসছে, একটি মাত্র এজেন্ডা ছিল। তো এখন সেই জায়গায় আম্মা বলছিল শাহরিয়ার চাচাকে ফোনে, যে শাহরিয়ার তোমাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, তুমি যেভাবে এসেছো। জি জি, একজন দর্শক ফোনে আছেন, নিয়ে আমি আলোচনায় ফিরছি। আবার প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে বারেন্দ্রনাথ ঘোষ, ব্রাহ্মণবাড়িয়া। জি প্লিজ। আমার প্রশ্ন শাহরিয়ার স্যারের কাছে, যে উনরা যে ঘাত প্রতিঘাত দিয়ে শাহরিয়ার স্যার যদি সেদিনকার গণ আদালতের মাধ্যমে গোলাম আজমের বিচারের ব্যবস্থা না হইতো, তাহলে আজকে কি এই দেশে মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ শুরু করে আদালতের মাধ্যমে সেই কাজগুলা কার্যকর করছে, এইটা কি নতুন প্রজন্ম দেখতে পারত? আমার প্রশ্ন যে এই আন্দোলন অব্যাহত রাখবেন এবং শেষ যুদ্ধ অপরাধী যে তার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রেখে নতুন প্রজন্মকে অন্তত এই জিনিসটা বুঝাই দিতে পারবেন যে এদেশে কেউ অন্যায় করে যে মানে পার পায় না, তার বিচার হয়। আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে সেদিনকে 29শে ডিসেম্বর 2008 বাংলা সংসদে নির্বাচনে মানুষ এদেশের এই মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্যই এদেশের নতুন প্রজন্ম জনতা শেখ হাসিনাকে ম্যান্ডেট দিয়েছিল।
এবং জননেত্রী শেখ হাসিনা ওই সেদিনকার ঘাতক দলা নির্মূল কমিটির বিচার হয়েছিল বলেই সাহস হয়েছে, এবং এই সাহসের কারণে জি। আজকে এই জি যে জি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি আমরা শাহরিয়ার কাছে যাচ্ছি। শাহরিয়ার ভাই, এই দর্শক ব্রাহ্মণবাড়িয়া থেকে যে প্রশ্নটি করলেন আমি ঠিক এই প্রশ্নটাতে আসতাম, কারণ আজকে যেই যুদ্ধাপরাধীর বিচার হচ্ছে, আমি গত শুক্রবারে আপনার বাসা থেকে এই দুটি কমিশনের রিপোর্ট নিয়ে এসেছি। সেই দুটি কমিশনের রিপোর্টে 16 জন যুদ্ধাপরাধীর প্রাথমিক তদন্তের রিপোর্ট আছে, মানে গোলাম আজম ধরলে মোট 9 জন। সেই কাজটি আজকে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল যে কাজটি করছে সেই কাজটি কিন্তু 92-93 সালে আপনার নেতৃত্বে এবং সুফিয়া কামাল অনেকে গণতন্ত্র কমিশনের প্রাথমিক কাজটি কিন্তু তখন হয়েছিল, এবং এইটাকে বেস করে কিন্তু এখন ট্রাইব্যুনালের কাজটি হচ্ছে। দর্শক যে প্রশ্নটি করলেন যে সেটা সাফল্য এবং এটাকে এগিয়ে নিতে হবে আর কি, সেই জায়গাটাতে একটু শুনি। আমি আগের দর্শক যে প্রশ্নটা করেছিলেন, একটা হচ্ছে যে তিনি মামলার ব্যাপারে বলেছিলেন, এটা খুব দুর্ভাগ্যজনক যে শহীদ জননী জাহানারা ইমামকে কিন্তু রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ মাথায় নিয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। কিন্তু 96 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার এলেন তখন তারা বিচারপতি হাবিবুর রহমানের সরকার এই মামলাটাকে খারিজ করে দিয়েছিলেন। দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন শহীদ জননী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি, আমি মনে করি শহীদ জননী তো বাংলাদেশে 30 লক্ষ শহীদের মা আছেন, এবং সেখানে আলাদা করে জাহানারা ইমামকে ওটার প্রয়োজন নেই। আমি মনে করি জাহানারা ইমাম লাখো মানুষের হৃদয়ের মুক্তিযোদ্ধাদের মা হিসেবে তিনি বেঁচে আছেন। তার 71-এর দিনগুলি বেরোবার পর লেখা হয়েছিল, সর্দার ফজলুল করিম লিখেছিলেন যে এটা তো গোর্কির মায়ে পরিণত হয়েছেন জাহানারা ইমাম। ওইটার জন্য আলাদা ওইটা দরকার আছে, মানুষ সেটা করেছে। এবং যেটা জাগরণ যেটা হলো, গণজাগরণ মঞ্চে আপনি দেখেছেন একটাই মাত্র ছবি ছিল জাহানারা ইমামের। এবং যেটা এই দর্শক যেটা বললেন আন্দোলন চালিয়ে যেতে হবে, অনেকেই বলছেন, আমাকে এই সম্মেলন আগে অনেকেই প্রশ্ন করেছেন। একটা সময় আমি বলি যে কি শুধু একটা দাবি না, আমাদের দাবি কিন্তু দুটো ছিল। একটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার, আরেকটা হচ্ছে জামাত শিবিরের মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করে মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান পুনঃপ্রবর্তন করা, 72-এর সংবিধানে ফিরে যাওয়া। এবং আমরা যখন সমন্বয় কমিটি করি সেখানে কিন্তু নামটাই ওইভাবে নেওয়া হয়েছিল, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন 71-এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন তো এখন আমরা করতে পারিনি। সংবিধানে এখনও সেই সাম্প্রদায়িকীকরণ রয়ে গেছে, জামাতিকরণ, মৌলবাদীকরণ রয়ে গেছে, রাষ্ট্রধর্ম এগুলো ইসলামের ছাপগুলো রয়ে গেছে। সেখান থেকে আমাদের সংবিধানকে কলঙ্কমুক্ত করতে হবে, যে কারণে আমাদের আগামীকাল যে কাউন্সিল অধিবেশনে মূল আলোচনার বিষয়, যেটা এমনকি বিদেশিদের নিয়েও যেটা আমরা আলোচনা করব, একটা হচ্ছে রেকগনিশন অফ বাংলাদেশ জেনোসাইড, বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায় একটা কিভাবে করব। দ্বিতীয়টা হচ্ছে ডিরাডিকালাইজেশনের স্ট্র্যাটেজি, যে সমাজটা মৌলবাদী হয়ে যাচ্ছে। সম্প্রতি পাঠ্যপুস্তকে যে জিনিস দেখলেন, সর্বক্ষেত্রে সাহিত্য সংস্কৃতি থেকে শুরু করে জীবনযাপন, রাজনীতি, অর্থনীতি, সর্বক্ষেত্রে এইখানে বিমৌলবাদীকরণ কৌশলটা কি হবে, কিভাবে আমরা এখান থেকে বেরিয়ে আসব, পাল্টা বয়ানটা তো তৈরি করতে হবে আমাকে। সেই দুরূহ কাজটা আমি মনে করি গণ আদালত করাচ্ছে। এই সামনে যে চ্যালেঞ্জ, এটা অনেক বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। জি, জনাব নাসিরউদ্দিন বাচ্চু, আমি এই কথাটাই বলছিলাম যে আমি একদম শুরুতে যখন বলছিলাম যে সংগঠনের নাম 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, এখন ধরেন যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া চলছে এবং স্বাভাবিক প্রক্রিয়া চললেও মোটামুটি এই দাবি পূরণ হয়ে যাবে। কিন্তু শাহরিয়ার ভাই যেটা বলেন যে আসলে তো দাবি শুধু এখানে শেষ না, এবং এই স্মরণিকার মূল যেটা যে ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ে তোলার দাবি, সেটা তো আসলে আরও অনেক বড় প্রেক্ষাপট এবং অনেক সাংস্কৃতিক, রাজনৈতিক সব কিছু মিলিয়ে। শাহরিয়ার ভাই অলরেডি বলেছেন যে কথা, পাঠ্যপুস্তকে যে হেফাজতের দাবি মেনে যেভাবে পাঠ্যপুস্তক পরিবর্তন করা হয়েছে, সেখানেও বোঝা যায় যে কোথাও না কোথাও এখনও এই সাম্প্রদায়িকতা ঘাপটি মেরে আছেই। ফলে সামনের লড়াইটা কিন্তু আরও অনেক কঠিন, অনেক কঠিন। যে আপনি তো মানে মানসিক যে গঠনটা, ওই যে রিকনস্ট্রাকশনটা হয়েছে এখানে কালচারালি, কিন্তু কালচার রিকনস্ট্রাকশনটা করেছে, এবং সেটি একটি সাম্প্রদায়িক কালচারাল রিকনস্ট্রাকশন হয়েছে। এটা হচ্ছে পাশাপাশি ভিন্ন বয়ানটা আছে, অ্যান্টি ন্যারেটিভটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষে একটা বয়ান আছে, কিন্তু সেটাও রিকনস্ট্রাকশন হয়েছে। এখন মুশকিলটা হচ্ছে কি, যে দীর্ঘ সময় এই দেশ সেনা শাসনের মধ্যে ছিল, এবং এই যে স্বৈরাচারী শাসন, এই যে স্বৈরাচারের সবচেয়ে বড় এবং সেনা শাসনের সবচেয়ে বড় অস্ত্রটাই কিন্তু ধর্ম হয়। সেই কারণে ধর্মীয় রাজনীতিটাকে তারা নিয়ে এসছে, এবং এটা কিন্তু 25 বছরে এস্টাবলিশ করে ফেলেছে সোসাইটিতে। আপনি আমাকে বলেন যে বাংলাদেশে কি পরিমাণ মাদ্রাসার হয়েছে 1975 সালের পর, কল্পনাই করা যায় না। আমার কথা হচ্ছে যে তাদের যে কারিকুলাম আছে সেটা নিয়ে আমরা কোনো কিছু দেখেছি কিনা, দেখিনি, সেটাতে হাত দিতেই কেউ সাহস করছে না। কিন্তু একটা দেশে 3 রকমের এডুকেশন কেন হবে?
মাদ্রাসা একরকম, বাংলা স্কুল একরকম, ইংরেজি মাধ্যম কিন্তু সংবিধানে কিন্তু একমুখী শিক্ষা ব্যবস্থা একমুখী শিক্ষা ব্যবস্থার কথা বলা আছে, বঙ্গবন্ধু এটা আছে, এবং সেটা কিন্তু আমাদের 60 দশকের শিক্ষা আন্দোলনের একটি 6 দফার মধ্যে দিয়ে এটা এসছে। আমরা সেই জায়গা থেকে সরে গেছি। এই যে ত্রিধারার শিক্ষানীতি, এটাই তো ছোটবেলা থেকে বাচ্চাদেরকে আলাদা করেছে। সুতরাং ও যখন বড় হচ্ছে, 25 বছরের যুবক হচ্ছে সে ছেলে বা মেয়েটি, তখন তার মধ্যে কিন্তু অনেকাংশে একটা সাম্প্রদায়িক সংস্কৃতি রয়ে যাচ্ছে। এটা বিরাট, ওদের ডিরেডিকালাইজেশন করতে হবে, এটা বিশাল সংকটের ব্যাপার। এখানে ঘাতক দল নির্মূল কমিটি একটা পায়োনিয়ারিং রোল প্লে করতে পারে, যেটা আসছে আমাদের যে ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ, এটি আমরা যদি আমাদের ট্যাগলাইন করে নিই সংগঠনটা, যে এটাই করব আমরা। আমি এখনকার ভাষায় কথা বলছি, ট্যাগলাইন, যে না আমাদের ইয়াং জেনারেশন বুঝবে ব্র্যান্ডিং। তো আমরা যদি এটা করি, এবং সেটার জন্য আমাদের পলিটিক্যাল একটা সমর্থন লাগবে, সেই জায়গায় আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক দলগুলোকে কিন্তু কমিটমেন্টের জায়গায় আসতে হবে। এখন জাহানারা বেগম নেই, আমরা জানি না যে তুমি আজকে তো মহামান্য রাষ্ট্রপতির ভাষণ শুনেছো, অসাধারণ। তার ভাষণটা তিনি শেষ করেছেন এই বলে, ধর্মনিরপেক্ষ মানবিক সমাজের আন্দোলন যেটা নির্মূল কমিটি শুরু করেছে, সেই আন্দোলনে তিনি সাফল্য সেটা বলেছে। আরেকটা কথা বলেছে, বঙ্গবন্ধু যে ভাষণটা দিয়েছিল, বঙ্গবন্ধু সেই ভাষণ উদ্ধৃত করে বলেছে ধর্মের নামে রাজনীতি চলবে না। সেটা আজকে আমাদের সম্মেলনে বড় আকারে পেছনে সবসময় ছিল। তো এইটা একটা বড় কাজ। আর কালচারালি মানে সংস্কৃতি কর্মী, পেশাজীবী এবং নারী সংগঠনগুলো, আমার মনে হয় যে আমরা একটা ন্যাশনাল ডায়ালগও করতে পারি। আমি শাহরিয়ারকে এটা বলবো, যেহেতু ভারপ্রাপ্ত সভাপতি আমাদের এবং নেতৃত্বে আছে, আমরা বলবো যে আমরা একটা ন্যাশনাল ডায়ালগ করি এটাকে সামনে রেখে। এটা করার জন্য আমরা কে কী ভূমিকা পালন করব। আজকে আমাদের পাঠ্য বইয়ের যে বিপর্যয় ঘটিয়েছে, এটি কিন্তু আমাদের ভাবনার অতীত। আমরা তো কখনো ভাবিনি যে এইভাবে শুধু একটি মন্দির শব্দ থাকার জন্য কবিতাটি বাদ হয়ে যাবে। আজই বাংলাদেশের হৃদয় এই গানটা বাদ দিয়েছে, এটাতে নাকি দেবী দুর্গার প্রশংসা করে। না না, ওই জায়গায় আছে আজই বাংলাদেশের কখন হবে, তুমি কি অপরূপ বাহির জনি ওগো মা, তোমার কি নাম, তোমার হৃদয় আজই ভরে গেছে সোনার মন্দিরে। ওই জন্য আপনি ভাবতে পারেন, আমার বক্তব্যটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, 2 লক্ষ নারী নিগৃহীত হয়েছে। এটা কি স্টাবলিশ করার জন্য? কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায় বা ধর্মের আধিপত্যের জন্য নয়, এটি সকল ধর্মের সহ অবস্থানের জন্য এবং সকল ধর্মের সমন্বয় এবং শান্তির মধ্যে বসবাস করার জন্য। যে এমনকি এনিমিস্ট, যে বৃক্ষ পূজক, তারও অধিকার আছে এই দেশে বাস করার। এটি সকল আদিবাসী সহ, বাঙালি জাতি সহ সকল ধর্মবর্ণের। তাহলে আমি সে জায়গার থেকে সরে, তাহলে আজকে যেই ছেলেটা অন্য সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের লোক নয়, সেই ছেলেটাই পাঠ্যপুস্তক পড়তে হবে না? তাকে আপনি শুরুতেই তার সাম্প্রদায়িক করে তুলছেন না? আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, আপনি কি অসাম্প্রদায়িক ধর্ম পড়তে তো হচ্ছে, অমুসলিম ছেলেদের পড়তে হচ্ছে, আমি সেটাই বলছি। তাহলে কোথায় নিয়ে যাচ্ছেন দেশটাকে? এই জায়গায় কি দেশটা আমরা নিতে পারি? ভুলে যান মুক্তিযুদ্ধ, সবকিছু ভুলে যান। একটি আধুনিক রাষ্ট্রকে এই জায়গায় যেতে পারে? এটা হয় না। সুতরাং আমার মনে হয় যে আমরা খুব সঠিকভাবে 25 বছর পূর্তি এবং আজকের সম্মেলনে এই কথাটা সামনে এসছে, ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গঠনের জন্য আমরা কাজ করব। এটি আমাদের চূড়ান্ত কথা। সেটার জন্য যা যা করতে হয় সেই লড়াইটা চালে, এবং নতুন প্রজন্ম সেটা করবে। জি, আরেকটা বিরতিতে যাব, বিরতির পরে ফিরবো আলোচনা। একজন দর্শক ফোনে আছেন। হ্যালো হ্যালো, জি হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে প্রথম 71 সালের মুক্তিযুদ্ধের সময় যখন গোলাম আজম সাহেব প্রথম এই পূর্ব পাকিস্তানের সব বিরোধিতা করেন এবং অন্যান্য অনেক লোক মারা টারা যায়, তখন এই লোকটারে কেন দেওয়া হলো, ফাঁসি দেওয়া হলো না কেন? এইটাই আমার প্রশ্ন। আচ্ছা আচ্ছা, জি জি, ঠিক আছে, বুঝতে পারছি। বিরতির পরে আমরা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব, আশা করি সঙ্গেই থাকবেন।
প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। একজন দর্শক ফোনে অপেক্ষা করছেন, ফোনটি নিয়ে আলোচনায় ফিরছি। আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, শুনতে পাচ্ছি, বলেন। জি আমি উত্তরা থেকে কোহিনুর বলছি। জি, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন। হ্যাঁ জি, আমি সারিয়া স্যার সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি শামসুন্নাহারের বোন, আমরা শুরু থেকেই নির্মূল কমিটির সাথে ছিলাম স্যার। সেটা হচ্ছে- এখনো নিশ্চয়ই আছেন আশা করি। হ্যাঁ অবশ্যই আছে জি। স্যার। ওই যে আপনার মহিলা সমাবেশ করছিল, আপনাদের বউদেরকে আমার বোন এই সবাই অর্গানাইজ করছিল। জি, আপা আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, এখনো অনেক বীরাঙ্গনা বাইরে এই করে সে ভিক্ষা করতেছে, কিন্তু যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, যেসব কুলাঙ্গারদের, তাদের সম্পদগুলো এখনো কিন্তু তাদের ছেলে মেয়েরা এসে এখনো কিন্তু তারা ভোগ করতেছে এবং তারা বুক ফুলাই কিন্তু এদেশে চলতে আসছে। জি, আপনার প্রশ্নটি বুঝতে সম্পদগুলো এই করে এদের মাঝে এই করা হোক। জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি আমরা। এই প্রসঙ্গে আমি সাহেবের কাছে আসবো। তার আগে একটু সমীক আসার কাছে, যেখানে বিরতির আগে জনাব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলছিলেন যে নতুন প্রজন্মের দায়িত্ব অনেক বেশি, সেই জায়গাটাতে একটু আপনার কাছে, মানে দায়িত্বটা কিন্তু আস্তে আস্তে শিফট হয়ে যাচ্ছে। শাহরিয়ার ভাই, নাসিরউদ্দিন ইউসুফ বলছে তাদের কাছ থেকে দায়িত্বটা আপনাদের কাঁধে শিফট হচ্ছে। সেই দায়িত্ব পালন করার জন্য আপনারা কতটা প্রস্তুত? আমার কাছে মনে হচ্ছে যে ওনারা কিন্তু 25 বছর ধরে আমাদের তৈরি করেছেন। এই যে চেতনার জায়গা থেকে আমরা বিভিন্নভাবে তৈরি হয়েছি। আমি নিজে যেহেতু একজন সংস্কৃতি কর্মী, সেই জায়গা থেকে আমি বলি যে সংস্কৃতি কিন্তু আমাদের রাজনীতির বাইরের কিছু নয়, আমার জীবননীতির বাইরের কিছু নয়। আমি যেই জায়গাটায় আসতে চাচ্ছিলাম, একটু আগে শাহরিয়ার কবির যেটা বলছিলেন, যে আমি বলছি যে মৌলবাদী আন্দোলন, জামাত শিবিরের যে স্কুল অফ থট, হ্যাঁ, আবার একই সাথে মুক্তিযুদ্ধের চেতনার একটা স্কুল অফ থট আছে, সেটা এবং এই যে এই নির্মূল কমিটির এই আন্দোলনটা বলতে আমি পুরোটাকেই বুঝিয়েছি। এবং এই স্কুল অফ থট যেটা মৌলবাদী, জামাত শিবির, মানবতা বিরোধী যে স্কুল অফ থট, সেটাকে উপড়ে ফেলা কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে 25 বছরের একটা অর্জন, এবং অবশ্যই নতুন প্রজন্ম, আমরা তাদের হাতে তৈরি হয়েছি, তারা আমাদেরকে ছোট ছোট করে তৈরি করেছেন। যেমন একটা নাটকের কথা বলবো, আমি দুজনের কথাই বলছি এই কারণে, কারণ আমার সৌভাগ্য হয়েছে দুজনকে খুব কাছ থেকে দেখতে। প্রথমে আমি আসি ঢাকা থিয়েটারের নাটকের কথায়। যখন গণ আদালতের এই যে আন্দোলন চলছে, তখন ঢাকা থিয়েটার থেকে একটা নাটক প্রযোজনা করা হলো, 71-এর পালা, এবং মূল সেটআপটাই ছিল একটি কোর্টরুম, এবং কোর্টরুমে একজন যুদ্ধ অপরাধীর বিচার হচ্ছে। যেই কথাটা বারবার বলা হচ্ছে, যে শাহরিয়ার কবির এবং ঘাতক দালাল নির্মূল কমিটি বলছে যে বিশেষ ট্রাইব্যুনাল করে যুদ্ধ অপরাধীদের বিচার, এটার সাথে যে এটা ক্ল্যাশ, এবং যেটা ঘাতক দালাল নির্মূল কমিটিতে খুব, যেটা 71-এর পালার নাটকে খুব ক্লিয়ারলি এসছে। এবং সেখানে আমি একটি আইনজীবীর ভূমিকায়, মুক্তিযুদ্ধে একজন মুক্তিযোদ্ধার পক্ষের আইনজীবী হিসেবে আমি পারফর্ম করেছিলাম। এবং সেখানে শাহ আজিজ থেকে শুরু করে, সেই সময় 91 সালে প্রথম মঞ্চস্থ করা হয়, সেই এখানে একজন আইনজীবীর ভূমিকায় পালন করেছে। এবং সেইখানে আপনার শাহ আজিজ থেকে শুরু করে সেই সময় যেই নামগুলো উচ্চারণ করা হয়েছিল, যে বিশেষ করে শাহ আজিজের নাম বলা হয়েছিল, যে জাতিসংঘে সে যে 71-এ তার যে ভূমিকা ছিল, 71-এ যে ভূমিকা, এবং বাংলাদেশের বিপক্ষে সে যেই স্টেটমেন্ট দিয়েছিল, এবং তার এলাকার একজন মুক্তিযোদ্ধা আজকে কাঠগড়ায় দাঁড়িয়েছে। হ্যাঁ, সেইটা নিয়ে গল্পটা প্রচণ্ড ইমোশনাল ছিল। যে কথাটা বলেছেন, যে সেখানে একটা ইমোশনাল জায়গায় মানুষকে আসলে আপ্লুত করাটা খুব প্রয়োজন ছিল। একইভাবে আমি শাহরিয়ার কবিরের কথায় আসবো। ওনার বাসায় নুরেমবার্গ ট্রায়ালের প্রথম ভিডিও আমি ওনার কাছে দেখেছিলাম, উনি আমাকে দেখিয়েছিলেন। আমার এখনও মনে আছে, চাচার মনে আছে কিনা আমি জানি না, উনি বসে বসে আমাদের বলছেন নুরেমবার্গ ট্রায়াল, এবং বিশেষ যুদ্ধ অপরাধীদের বিচার করবার জন্য আমরা তখন অনেক ছোট, কত মানে 23-24 বছর বয়স, বিশেষ ট্রাইব্যুনাল করে নুরেমবার্গ ট্রায়ালের ছবি উনি আমাদের দেখিয়েছেন। যুদ্ধের উপরে আমি অনেক ছবি শাহরিয়ার চাচার বাসায় বসে উনি আমাদেরকে দেখিয়েছেন, যুদ্ধের উপরে ছবি। এখন যে 25 বছরের এই যে পথ চলার পরের যে জায়গাটা আপনি আমাদেরকে জিজ্ঞেস করলেন, যে মানবিক সমাজ, যখন মানবিক সমাজ বলি, মানবিক সমাজের তো অনেক লেয়ার আছে। আমি বিশ্বাস করি নতুন প্রজন্ম এখন তৈরি হয়েছে, নতুন প্রজন্ম এই রিলে রেসের কাঠিটাকে সামনের দিকে নিয়ে যাওয়া জন্য তৈরি। কারণ আমি মনে করি ভীষণভাবে সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন। আমাদের এই মুক্তিযুদ্ধের ঘটনা, সত্যি ঘটনা নিয়ে আরও বেশি চলচ্চিত্র প্রয়োজন,
আরও বেশি নাটক প্রয়োজন। এবং তারও আগে, যেটা একটু আগে আমরা বিরতির সময় কথা বলছিলাম এবং নাসরুদ্দিন ইউসুফ বলেছেন, পাঠ্যপুস্তক এবং আমাদের, আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধের উপরে গল্পে বইমেলায় আপনি গত কয়েক বছরে যান, যে আমরা নতুন প্রজন্মের জন্য উপযোগী মুক্তিযুদ্ধের বই, আমাদের রাইটারের সংখ্যা, নতুন তরুণ রাইটারও তৈরি হচ্ছে না বাচ্চু আঙ্কেল। তো সেই জায়গাতেও আমার কাছে মনে হয়েছে যে নতুন প্রজন্মকে অনেক বেশি লেখালেখিতে আসতে হবে, অনেক বেশি সাহিত্য চর্চা, একই সাথে চলচ্চিত্র, একই সাথে নাটক, এই জিনিসগুলোতে অনেক বেশি সাংস্কৃতিক জাগরণটা হলে। আরেকটি জায়গা আমি মনে করি ভীষণভাবে প্রভাস ভাই, যে সাংবাদিক যারা আছে, নতুন প্রজন্মের যারা সাংবাদিক, যারা এখন বিভিন্নভাবে বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে কাজ করছে, সেইখানেও একটা ওরিয়েন্টেশন ভীষণভাবে দরকার। এবং একটু আগে যে শাহরিয়ার কবির বলছিলেন যে কালকে যেই সাংগঠনিক আলোচনাগুলো হবে, যে ডিরাডিক্যালাইজেশন এবং আমাদের যে অসাম্প্রদায়িক চেতনার যেই বাংলাদেশ, একটা আমরা 1 মিনিটের একটা ভিডিও করছিলাম যেটা নির্মূল কমিটির অনেক কোলাজ ছবি দিয়ে, যেটা হয়তো আজকে বিভিন্ন চ্যানেলে যাবে, এবং বারবারই বলা হচ্ছে ধর্মের নামে রাজনীতি বন্ধ করে, যে প্রথমত হচ্ছে যে এই দেশ কার, এই দেশ সবার, এই দেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী, সমস্ত মানুষের যে এবং ওই স্লোগান কিন্তু ওই স্লোগান দিয়ে পোস্টার ছাপানো হয়েছে নির্মূল কমিটির, এবং ওই পোস্টারটাকে দিয়েই আমরা আসলে আমরা ভিডিওটা করেছি। এবং সেইখান থেকে আমার কাছে মনে হয়েছে যে এই যে চেতনাগত জায়গাটা, আর আমাদের ইনফিল্ট্রেশন হয়েছে, নতুন প্রজন্ম, একটা বড় চাঙ্কের নতুন প্রজন্ম কিন্তু বিভ্রান্তির মধ্যে এখনও আছে। এই ইনফিল্ট্রেশন হয়েছে, এই ইনস্টিটিউশন, মৌলবাদের চিন্তা, মৌলবাদী চিন্তা, ঠিক সরাসরি মৌলবাদ না, কিন্তু মৌলবাদের ভাবনা যে জায়গাগুলো আছে, এই জায়গায় প্রতিটি স্তরে ডিরাডিক্যালাইজেশনের কথা যখন আমি বলছি, সবার আগে আমি নতুন প্রজন্মের মানুষ হিসেবে মনে করি সবার আগে পাঠ্যপুস্তকের আন্দোলন এবং সাংস্কৃতিক আন্দোলন ছাড়া আমি মনে করি এটার আর কোনো বিকল্প নেই। জি শাহরিয়ার ভাই, একজন দর্শক যিনি উত্তরা থেকে ফোন করেছিলেন, কোহিনুর, যেই প্রশ্নটি করেছেন যে মানে যুদ্ধাপরাধীদের সম্পদ, তাদের কারো কারো বিচার হয়েছে কিন্তু তাদের সম্পদ নিয়ে তাদের পরিবার উত্তরসূরিরা বহাল তবিয়তে আছে, কিন্তু মুক্তিযোদ্ধারা বা বীরাঙ্গনারা এখনো দেশে। এটা তো আমাদের সম্মেলনে শুধু না, আমরা গত কয়েক বছর ধরে বলছি যে এই অনুষ্ঠানে আপনি বেশ প্রেস কনফারেন্স করে বলেছি যে যুদ্ধাপরাধীরা তারা যখন 71 সালে তাদের সম্পত্তির অবস্থাটা কি ছিল, মীর কাসিম বলু বা অন্য যারা সেই হাজার হাজার কোটি টাকার মালিক, তারা কোত্থেকে অর্জন করলেন, এবং এই টাকাগুলো একটা তো হচ্ছে তাদের অর্জন, যেটা এই 45 বছর বেশিরভাগ সময় তারা এই ক্ষমতা ছিল, হাজার হাজার কোটি টাকা বানিয়েছে। অন্যদিকে শহীদ পরিবারগুলোর কথা ভাবুন, পরিবারের একমাত্র ব্যক্তিকে তারা হারিয়েছে, উপার্জনক্ষম ব্যক্তিকে, এবং অনেকে রাস্তার ভিখিরি হয়ে গেছেন। তাদের তো 45 বছরের সংগ্রাম আমরা দেখেছি, সেজন্য বারবার আমরা বলেছি সরকারকে, এবং ট্রাইব্যুনালের কয়েকটা রায়ও এটা উল্লেখ করেছে যে এদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবার বা মুক্তিযোদ্ধাদের, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পরিবারের কল্যাণে ব্যয় করতে হবে। এবং সেই জন্য আমরা বলছি যে ট্রাইব্যুনাল বলেছে এটা নিয়ে আইন নেই, সেজন্য আমরা সরকারকে গত বছর জানুয়ারি মাসে স্মারকপত্র দিয়েছি, অবিলম্বে আইন তৈরি করুন, এই সম্পত্তির ওপর এদের কোনো অধিকার নেই, এবং এই সম্পত্তি যদি আপনি বাজেয়াপ্ত না করেন, এই সম্পত্তি দিয়ে তারা আরো হাজার হাজার রাজাকার আলবদল তৈরি করবে। ওই যে চিন্তার কথা বলা হচ্ছিল, মানে থটটা তো তারা এগিয়ে নিয়ে যাবে, সেটাই। এবং তারা কিন্তু এই প্রত্যেকটা যুদ্ধাপরাধী মৃত্যুর আগে দেখবে তারা যে চিঠি দিয়ে গেছে, তারা তাদের সন্তানদের উপর তাদের দায়িত্ব দিয়ে গেছে যে এই কাজ তাদের সন্তানরা যেন এগিয়ে নিয়ে যায়। সেই জন্য এটা জরুরি যে সমস্ত সম্পত্তি, এই সম্পত্তির উপর তাদের কোনো অধিকার নেই, এটা শহীদ পরিবারের সম্পত্তি। আরেকটা কথা, আপনার যে সমীকা স্যার বলছিলেন যে এখনও বিভ্রান্তিটা রয়েছে, যেমন অনেকে এই তর্কটা করেন যে যুদ্ধাপরাধীর ফাঁসি হচ্ছে, যুদ্ধাপরাধীর সন্তান তো আর অপরাধী না, ফলে মানে ওই যুক্তিতে যুদ্ধাপরাধীর সন্তানরা কোনো কোনো দলের কমিটিতে, যে বিএনপির কমিটিতে 2 জন ফাঁসি হওয়া, 2 জন যুদ্ধাপরাধী, আমরা এরকম মানে আমরা প্রভাস, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। যুদ্ধাপরাধীদের সন্তান যদি তার পিতার রাজনীতিকে ডিজোন করে, তাকে বাংলাদেশের রাজনীতি করতে দিতে আমার আপত্তি নেই। কিন্তু আপনি ভিয়েতনামে দেখুন, ভিয়েতনাম এখনো যুদ্ধাপরাধীদের বিচার করতে পারেনি, কিন্তু তারা বলে দিয়েছে যুদ্ধাপরাধীরা তাদের সন্তানরা 2য় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য হবে, তাদের কোনো ভোটাধিকার থাকতে পারবে না। এই যুদ্ধাপরাধীদের সন্তানদের কোনো ভোটাধিকার থাকতে পারবে না,
যদি না তারা তাদের বাবার রাজনীতি থেকে বেরিয়ে না আসে। অস্বীকার সেইখানে হচ্ছে অস্বীকার করতে হবে। অস্বীকার করলে আমরা তাদেরকে গ্রহণ করব। অস্বীকার করবার আগে যারা তাদেরকে গ্রহণ করবে তাদেরকে আমরা তো যুদ্ধাপরাধী হিসেবে, তাদের সহযোগী হিসেবে সাব্যস্ত করবো। অ্যাবেটার তারা, একই ধরনের অপরাধ তারাও করছে। আমি কি একটা ছোট্ট কথা বলতে পারি যে আমার আরেকটি কথা যেটা আমি সবসময় বলি যে আজকে যে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, আমরা যখন এই যে ব্রেকের সময় কথা বলছিলাম যে বিশেষ ট্রাইব্যুনালে যে সরকারের যে পৃষ্ঠপোষকতা, একটি দেশের আমাদের যে মানুষ গঠন তৈরি হয়েছে এবং তারা আজকে শাহরিয়ার কবির, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু তারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের জায়গা থেকে, কিন্তু সবসময় রাষ্ট্রের সাথে যুদ্ধ করে আসলে টিকে থাকার একটা জায়গা ছিল। কারণ বাংলাদেশের অনেকটা বড় সময় সামরিক শাসন ছিল এবং মিথ্যা ইতিহাসের চর্চা ছিল। সেখান থেকে আজকে যখন একটি রাষ্ট্র আমরা দেখেছি যেখানে আমাদের রাষ্ট্রপ্রধান জননেত্রী শেখ হাসিনা তার আন্তরিক প্রচেষ্টা এবং সিঙ্গেল হ্যান্ডেডলি তার যে অনেস্ট ইনিশিয়েটিভ, এইটা যদি না থাকতো আজকে যুদ্ধ অপরাধীদের বিচার এবং একই সাথে আপনি দেখেন বিচার কার্যকর হয় এবং একই সাথে নতুন প্রজন্মকে আস্তে 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 এই চেতনার জায়গায় তৈরি করা, এটার জন্য রাষ্ট্রপক্ষের যে পরিবেশ দরকার সেই পরিবেশটা আমরা এখন পেয়েছি এবং এই জন্যই মনে করি যে নতুন প্রজন্ম এই পরিবেশে অনেক সামনের দিকে এগিয়ে যেতে হবে। জনাব নাসিরুদ্দিন ইউসুফ, এই যে কথাটা হচ্ছিল যে আমরা আলোচনার মোটামুটি শেষ দিকে চলে এসেছি, 25 বছর গেছে, ঠিক আরও 25 বছর পরে আপনি নির্মূল কমিটিকে ঠিক কোথায় দেখতে চান? এবং যে কথাটি সমীকা স্যার বললেন আমি একটু দ্বিমত পোষণ করি, যদি যে আমরা কতটুকু এগিয়েছি পিছিয়েছি সেখানে যদি হয় যে ধরেন মানে যখন রাষ্ট্রধর্ম করা হয়েছিল তখন কিন্তু বাংলাদেশে অনেকে প্রতিবাদ করেছিল এবং সেটা নিয়ে হাইকোর্টে রিট হয়েছিল, কিন্তু আজকে কিন্তু এই এতদিন পরে এসেও কিন্তু এই যে এখনও কিন্তু রাষ্ট্রধর্ম সংবিধানে বহাল আছে, সেটা সরিয়ে নেওয়ার মতো কিন্তু আমরা রাজনৈতিক কারণে ভোটের হিসাব নানা রকমের হিসাবে কিন্তু আমরা সেটা এখনও করতে পারিনি। ফলে খুব যে এগিয়েছি সেটা, যেমন 5ই মে হেফাজতকে ঢাকা থেকে সরিয়ে দেওয়া গেছে কিন্তু সেই হেফাজতের দাবি কিন্তু আবার পাঠ্যপুস্তকে চলে এসেছে। ফলে 25 বছর পরে আপনি নির্মূল কমিটিকে কোথায় দেখতে চান? আমি তো আশাবাদী মানুষ, আমি মনে করি যে নির্মূল কমিটির প্রয়োজন 25 বছর পর থাকবে না। দেশ একটি সম্পূর্ণ মুক্ত একটি দেশ হবে, ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ হবে, কিন্তু মানবিক সমাজ হবে। কিন্তু আমার কি মনে হচ্ছে যে কাজটা অনেক বড়। 25 বছরের প্রত্যাশা করি এটা, কিন্তু আগামী 25 বছরে যদি করতে গেলে কি করতে হতে পারে আমার কাছে মনে হয়েছে, দেখেন একটা জিনিস কি, প্রথম বঙ্গবন্ধু হত্যার পরে মানুষ যেটা চেয়েছে সেই কাজটার দিকে মানুষ কিন্তু ধাবিত হয়েছে সঠিকভাবে, গণতন্ত্র ফেরত চাই, এটা কিন্তু 90 ঘটেছে। নতুন প্রজন্ম কিন্তু ইস্যুটার সাথে ছিল। আমরা যখন ঘাতক দলা নির্মূল কমিটির মাধ্যমে যুদ্ধাপরাধী বিচারটা সামনে নিয়ে আসলাম, জনগণ কিন্তু সাথে আসলো এবং সেই আশা কিন্তু আপনি দেখেন 2013 গণজাগরণ মঞ্চ পর্যন্ত আপনি নতুন প্রজন্ম চলে আসলো, আমাদের প্রজন্ম, তারপরের প্রজন্ম, তারপরের প্রজন্ম আসলো। অর্থাৎ তারা মনে করেছে এই ইস্যুটা তারা একটা ভালো উন্নত জীবন পেতে হলে তারা এই রিজলভ করতে হবে এই ক্রাইসিসগুলোর। এখন ধরেন যুদ্ধ অপরাধের বিচার হয়েছে, সেটার পরে নতুন একটি সময় এসছে, সেই সময়ে নতুন প্রজন্ম কী করবে, প্রশ্ন হচ্ছে এটা। সেখানে সংকটগুলি বড় আকার আমরা এতক্ষণ আলোচনা করেছি। আমার কেন জানি মনে হয় এখন তো আগের চেয়ে অনেক সম্ভাবনার জায়গা, ব্যক্তি জীবনের স্বাচ্ছন্দ্যের জায়গায় তৈরি হয়েছে। সুতরাং একটা মানুষ ওইখানে যাবেই, সে এডুকেশন নিয়ে ওখানে যাবেই, তার চাহিদাটা আমাদের বুঝতে হবে। আমার মনে হয় যে নতুন প্রজন্মের চাহিদাটা কি, সেই চাহিদাটা অ্যাচিভ করার জন্য আমরা তখন বলছি তুমি চাহিদা অ্যাচিভ করতে হলে গণতন্ত্র লাগবে, তুমি চাহিদা অ্যাচিভ করতে গেলে যুদ্ধাপরাধীদের বিচার লাগবে, তুমি তোমার জীবনের চাহিদা অ্যাচিভ করতে গেলে এখন যে সংকট আছে সেই সংকটকে সামনে রেখে সেই সংকটের দিকে নজর না দিলে তুমি পারবে না। কেমন? তুমি ভাবছো যে জঙ্গিবাদের মধ্যে, মৌলবাদের মধ্যে, মুক্তিযুদ্ধের বিরোধী যে রটনা আছে, যেখানে অর্থের ঝনঝনানি আছে, যেখানে একটা অদ্ভুত জীবনের কল্পনা তরুণ সমাজের সামনে দাঁড় করাচ্ছে প্রতিদিনই, সেই জীবনে কষ্ট আছে, হত্যা আছে, মৃত্যু আছে। কিন্তু যে জীবনের কথা আমরা বলি আধুনিক জীবন, একটি আধুনিক রাষ্ট্রের জীবন, গণতান্ত্রিক একটি রাষ্ট্রের জীবন, উন্নত একটি মানবিক সমাজ, সেইখানে শান্তি আছে, সেইখানে সম্পর্কের একটি রসায়ন আছে। আমরা এই কথা, ও এগোতে গেলে কোনটা নিয়ে এগোবে, আমার তো একটু সামনে দিতে হবে। এখন আপনি দেখেন ওদের প্যাকেজটা কিন্তু অন্যরকম। তুমি টাকা পাচ্ছ, তুমি ইসলামিক ইকোনমির আন্ডারে আসছো, তোমার সামনে বেহেশত আছে, তুমি এই ইহজন্মে ভালো আছো, পরজন্মেও ভালো আছো। আপনি কি দিচ্ছেন?
আমি বলছি তুমি লড়াই করো, তুমি লড়াই করলে তোমার অ্যাচিভমেন্টটা কী হবে, তুমি যেই রাষ্ট্রটা কল্পনা করছো কিনা ও থেকে ভুল রাষ্ট্র কল্পনার দিকে গেছে। পাঠ্যপুস্তকের সংকট, রাস্তাঘাটের সংকট, পরিবেশগত সংকট সব মিলে কিন্তু ওর একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে সোসাইটিতে, ও এক ধরনের কোণঠাসা অবস্থা আছে, ও যে কোনো একটা ডিসকোর্সের দিকে যাবে। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যেমন বিগত দিনে ঠিক জায়গাটা চিনিয়ে দেয়া। ওই জায়গাটায় আমি মনে করি যে এই ট্যাগলাইনটা খুব কারেক্ট আছে। এইটাকে একটু যদি আমরা ঠিকঠাক মতো এখন কর্মসূচি পরিকল্পনা করি তাহলে সম্ভব এই সংকট থেকে বেরিয়ে আসে। জি জি, আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাবো। একজন দর্শক ফোনে আছেন, ফোনটি নিয়ে। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হামদুল্লাহ মেহেদি বলছি, নাঙ্গলকোট, কুমিল্লা থেকে। জি প্লিজ। আমার দুটি প্রশ্ন। এখানে শাহ আজিজুর রহমানের নাম আসছে, তিনি জাতিসংঘে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের বিপক্ষে লবিং করেছিলেন। তো তার সাথে এই লবিং এ আর কারা কারা ছিলেন এবং পরবর্তীতে তাদের রাজনৈতিক অবস্থান কি ছিল, এটা হলো এক নাম্বার। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এদেশে মানবতা বিরোধী অপরাধের মধ্যে রাজাকার, আলবদর আর শান্ত ছিল, সবচেয়ে বড় অংশ ছিল রাজাকার। এই রাজাকার যারা রিক্রুট করতেন এবং এদেরকে নিয়মিত বেতন দিতেন তৎকালীন জেলা প্রশাসকরা। তো এর মধ্যে অনেক জেলা প্রশাসক, যেমন ইমাম সাহেব, উনি পদত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, অনেকে পদত্যাগ করেন নাই, তারা নিয়মিত রাজাকারদেরকে লালন পালন করেছেন, বেতন ভাতা দিয়েছেন। এদের যারা পরবর্তীতে সরকারের মন্ত্রী হয়েছে আওয়ামী লীগের মধ্যেও আছে, এদের বিচার হবে কিনা, নাকি শুধু জামাতের মধ্যে যারা আছে এদের বিচার হবে? দুইটা প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। বিরতির পরে উত্তর জানার চেষ্টা করব, যদিও হাতে খুব বেশি সময় নেই। আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনা। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। শাহরিয়ার ভাই, বিরতির আগে একজন দর্শক ফোন করে যে প্রশ্ন করেছিলেন, সেটা একটু উত্তর দেন। আর আমরা মোটামুটি অনুষ্ঠানের শেষ দিকে যে প্রশ্নটি আমি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুকে করেছিলাম আপনার কাছে করে, যে আপনি তো 25 বছর ধরে সংগঠনটি একদম ধরে রেখেছেন, 25 বছর পরে ঠিক নির্মল কমিটিকে কোথায় দেখতে চান? বাচ্চু খুব ভালো বলেছেন যে 25 বছর পরে যদি নির্মল কমিটির প্রয়োজনীয়তা না থাকে তাহলে আমরা সবচেয়ে খুশি হব। যদি একটি ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ে ওঠে তাহলে আর এই সংগঠনের দরকার নেই। তেমন পরিস্থিতি খুব ভালো, তবু আপনি কোথায় দেখতে চান? না, আমি দর্শকের প্রশ্নের জবাবে যেটা বলতে চাইছি যে ট্রাইব্যুনালে যাদের বিচার হচ্ছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে। যদি ওই যে অপরাধগুলো সংজ্ঞায়িত হয়েছে, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধ অপরাধ, এগুলো যদি সুনির্দিষ্ট প্রমাণ থাকে, তিনি জেলা প্রশাসক থাকুন আর যেই থাকুন না কেন, তার বিচারে কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা তো 50,000 রাজাকারের বিচার করছি না। তালিকাভুক্ত 50,000 রাজাকার ছিল, অনেক রাজাকার যারা আদর্শিকভাবে পাকিস্তানের পক্ষে ছিল তাকে আমি ঘৃণা করতে পারবো, কিন্তু তার বিচার করতে পারবো না। আদর্শিকভাবে পাকিস্তানের পক্ষে থাকার পরও তাকে সে মাঠে সে কোনো এই ধরনের অপরাধ সংগঠিত করেছে কিনা, তবেই তার বিরুদ্ধে তাকে বিচারে কাঠগড়ায় দাঁড় করাবার প্রয়োজন হবে। তো সেই জন্য এটা ট্রাইব্যুনাল এখন পর্যন্ত তাদেরই বিচার করছে যারা ফিজিক্যালি এইসব অপরাধগুলো করেছে। আদর্শিকভাবে সেটা কিন্তু তখন অন্য মামলা আসবে, সেটা রাষ্ট্রদ্রোহিতার মামলা আসবে, সেটা আমরা পরে চিন্তা করব। আর যেটা আপনি কোন জায়গায় দেখতে চাই, আমি বাচ্চার সঙ্গে যেটা যুক্ত করতে চাইছি যে আমাদের যে 5,000 বছরের ইতিহাস এবং অর্জন, মুক্তিযুদ্ধকে আমি বলি বাঙালি জাতির যে লিখিত অলিখিত 5,000 বছর ইতিহাসের সবচেয়ে বড় অর্জন হচ্ছে, সবচেয়ে বড় অহংকারের জায়গা এটা। তরুণ প্রজন্ম কিন্তু এই অহংকারটা ধারণ করতে পারছে না। আমরা মুক্তিযোদ্ধারা পাচ্ছি, আমরা দেখেছি মুক্তিযুদ্ধ, আমরা অংশগ্রহণ করেছি। যে তরুণ মুক্তিযুদ্ধ করেনি সে কিভাবে এই অহংকার হৃদয়ে ধারণ করবে? জাহানারা ইমামের আন্দোলনের কিন্তু বড় একটা লক্ষ্য হচ্ছে এই তরুণ প্রজন্মের ভেতর মুক্তিযুদ্ধের চেতনার জায়গা দিয়ে দেওয়া, যে আমরা অহংকারটাকে ধারণ করা, দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এবং সেটাই আমরা বলেছি যে এই আন্দোলনটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধ, যে তার পরবর্তী প্রজন্মের মুক্তিযুদ্ধ, যারা মুক্তিযুদ্ধে স্বাধীন হয়েছে এবং স্বাধীন দেশটাকে ভালো করার এই চেতনার যে লড়াই যেটা আমরা বলছি, এইটা হচ্ছে অসমাপ্ত মুক্তিযুদ্ধ। এই লড়াইটা তরুণদের করতে হবে এবং ওই অহংকারের জায়গাটা, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে একটা দেশ স্বাধীন হচ্ছে। পৃথিবীর কোনো জাতি নেই, কোনো দেশ নেই স্বাধীনতার জন্য এত মূল্য দিয়েছে। কম অহংকারের জায়গা নয় এটা। ওই অহংকারের জায়গায় যদি আমরা তরুণদেরকে দাঁড় করাতে পারি, তবেই তাদেরকে ওই যে মৌলবাদের খপর, মৌলবাদে যাচ্ছে তো তার তো কোনো ওই আত্মপরিচয়ের একটা বড় সংকট রয়েছে। আমার কি পরিচয়, আমি বাঙালি না মুসলমান না বাংলাদেশি? এই যে এত সব যে পাঠ্য বই থেকে শুরু করে জামাতি এবং মৌলবাদীর যে বয়ানগুলো,
সেখানে সে বিভ্রান্ত হচ্ছে। সেখানে আমরা যদি বলি না, তোমার হাজার বছরের যে ইতিহাস ঐতিহ্য এর উপর দাঁড়াতে হবে, এইটাই তোমার অহংকার, বাকি ওরা যেটা বলছে বাইরে থেকে এনেছে, এটা আমার ইতিহাস নয়, আমার ঐতিহ্য নয়, সেই জায়গায় দাঁড় করাতে গেলে একটা কঠিন সময় আমাদের পার করতে হবে। বললাম না, প্রজন্মের পর প্রজন্ম তো তৈরি হয়ে গেছে। স্বাধীন বাংলাদেশে দুর্ভাগ্য হচ্ছে বেশিরভাগ সময় এখানে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় ছিল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিন্তু কম সময় ক্ষমতায় থেকেছে। সেই জন্য আমাদের ওই লড়াইটাকে খুব কঠিন চ্যালেঞ্জিং মনে হচ্ছে। বাট বাচ্চু যেটা বলেছেন, আমি কিন্তু এটা মনে হয় যে দুই বন্ধু আমরা একরকম চিন্তা করি। কালকে আমার ঠিক এই লেখাটাই বেরোচ্ছে, সুবর্ণ জয়ন্তীতে আমরা কোথায় যেতে চাই। আমি তো সুবর্ণ জয়ন্তীতে আমি চাই না এই ধরনের সংগঠন থাকুক। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। খুবই চমৎকার কথা যে যদি এই যে ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ে ওঠে তাহলে আর এরকম একটি সংগঠনের দরকারই থাকবে না। কিন্তু সত্যি সত্যি এখনও যে অবস্থা, তাতে আমাদেরকে আসলে আর অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে, অনেক দূর যেতে হবে। কিন্তু লড়াইটা যেন আমরা, মাঠটা যেন ছেড়ে না দিই, লড়াইটা চালিয়ে যেতেই হবে। ভালো থাকবেন সবাই, লড়াইয়ে থাকবেন, মাঠে থাকবেন।